তো আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের আলোচনা এখন শুরু করছি। প্রথমে আসলে আমরা রিভাইজ দেব লাস্ট ক্লাসে আমরা যা পড়েছিলাম। সো আমি যেহেতু এখানে লিখছি, এরপরে আরও অনেক কিছু লিখবো, আপনাকেও লিখতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, এখন আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সো সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো, এই সহজ ওয়েটা কি, আমি ভার্বকে আমি কি দ্বারা প্রশ্ন করব, কে বা কারা দ্বারা যদি আমি প্রশ্ন করি, তাহলে আমি যে উত্তর পাবো সেটাই হচ্ছে কে, সেটাই হচ্ছে আমার সাবজেক্ট। এবং আমরা আজকে আরেকটা জিনিস শিখব। আমরা বলেছিলাম সাবজেক্ট আসলে কাজ করতেও পারে, কাজ নাও করতে পারে। ছোটবেলায় আমাদের একটা সংজ্ঞা মুখস্থ করানো হতো, কি বলে সংজ্ঞার নাম কি, একটা বাক্যে যে কাজ করে তাকে নাকি সাবজেক্ট বলে, যে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে নাকি সাবজেক্ট বলে। এই সংজ্ঞাটা পরিপূর্ণ সঠিক নয়। তার মানে তাহলে কি, সাবজেক্ট আসলে কাজ করতেও পারে, সাবজেক্ট কাজ নাও করতে পারে। এটা নতুন অংশ অ্যাড করে দিলাম। যদি সাবজেক্ট কাজ করতে পারে তাহলে সেই সাবজেক্টটার নাম আমরা বলবো অ্যাক্টিভ। কি সাবজেক্ট স্যার? অ্যাক্টিভ সাবজেক্ট। আর যদি সাবজেক্ট ওই বাক্যে কাজ না করে তাহলে আমরা সেই সাবজেক্টটাকে বলবো কি সাবজেক্ট? প্যাসিভ বা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে আমরা কি বললাম, আমরা আসলে একটা বাক্যে সাবজেক্টকে কিভাবে খুঁজে পাবো? সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য আগে আমাকে ভার্বকে খুঁজে বের করতে হবে। ভার্বকে আমি খুঁজে বের করলাম, তারপর সেই ভার্বকে আমি কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি, প্রশ্ন করলে যে উত্তরটাই পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্ট দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আর একটা হচ্ছে কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্ট মানে ওই একটা বাক্যে যে কাজটা করে সেটাই হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। কি বললাম? একটা বাক্য যদি আমি সেই বাক্যটা লিখি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সো এই প্লে মানে খেলা করা, এখানে ভার্বকে, ভার্ব হচ্ছে প্লে। তাহলে কে, আমরা এখন কি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করব? কে খেলে? আমি খেলি। তাহলে এখানে এই আইটা হচ্ছে কি সাবজেক্ট। যদি এখানে আইয়ের পরিবর্তে উই থাকতো তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করতাম? কারা খেলে? আমরা খেলি। তাহলে উই হচ্ছে এখানে সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এই যে খেলা, এই যে খেলা করছে, কাজটা করছে, শক্তি ব্যয় করছে, এখানে আসলে কে কাজটা করছে? আই অথবা উই। তার মানে এখানে সাবজেক্ট নিজেই কাজটা করছে। তাহলে সাবজেক্ট যদি নিজেই কাজটা করে তাহলে আমরা এই সাবজেক্টগুলোকে কি সাবজেক্ট বলবো? অ্যাক্টিভ সাবজেক্ট। অপরদিকে আমি যদি বাক্যটা এভাবে লিখি, ফুটবল ইজ প্লেড, এতটুকুই থাকলো মনে করেন। তাহলে দেখুন আমরা এখানে ভার্ব কি, খেলা করা। তাহলে কি খেলা করা হয়? ফুটবল খেলা করা হয়। কে খেলে? এটা একটু আমরা লিখি আগে, বাই কে, মি দিলাম। এটা ইম্পর্টেন্ট পার্ট না, এই জন্য আমরা কালার করে লিখলাম। তাহলে এখন আমরা এখানে অনেক সময় আপনাদের মাঝে কনফিউজড হয়ে যেতে পারে। আমরা জানি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যা পাই তাই সাবজেক্ট। এই কথা পরিপূর্ণ সঠিক নয়, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। কখনো কখনো আমরা কি দ্বারা প্রশ্ন করলেও সাবজেক্টকে খুঁজে পাবো, আবার কখনো কখনো কি দ্বারা প্রশ্ন করলেও অবজেক্টকেও খুঁজে পাবো। তার মানে এই জিনিসগুলো হচ্ছে সাধারণত কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে সাধারণত কে বা কারা দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট। তাহলে এখন যদি আমি এখানে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমি সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। যেটা মানে যেখানে যেটা খুঁজে পাচ্ছি এটা আসলে কে বা কারা দ্বারা প্রশ্ন করার মতো নয়। কি খেলা হয়, যে কি দ্বারা প্রশ্ন করি, কি খেলা হয়? ফুটবল খেলা হয়। তারপর আমি কি দ্বারা প্রশ্ন করা সত্ত্বেও আমি এটাকে অবজেক্ট কেন বলছি না? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাকে আগে জানতে হবে সাবজেক্টের পজিশন কোথায়, মানে সাবজেক্ট কোথায় বসতে পারে। আমরা কি বলেছিলাম? সাবজেক্ট সাধারণত ভার্বের সামনে বসে অথবা একটা বাক্যের শুরুতে বসে। আমি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করা সত্ত্বেও আমি এটাকে অবজেক্ট এখন বলছি না। এখন এখানে অবজেক্ট ঠিক আছে, কিন্তু এখানে এটা অবজেক্ট না, এটা হয়ে গেছে সাবজেক্ট, কারণ এর সাবজেক্টের জায়গায় বসেছে। তার মানে আপনাকে আসলে কি এতগুলো কথা কিছুই মুখস্থ রাখতে হবে না, কিছুই মনে রাখতে হবে না, এতটুকু মনে রাখতে হবে সাবজেক্টের অবস্থান কোথায়? ভার্বের শুরুতে। এবং এই কথাও সত্য, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পায়, কিন্তু সেটা পরিপূর্ণ সত্য নয়। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গাটা এখানে আই বা উই, এটা ছিল কি অ্যাক্টিভ সাবজেক্ট, নিজেই কাজ করছে। আর এখানে ফুটবল, বলুন তো ফুটবল কি নিজেই খেলতে পারে? তাহলে ফুটবল এখানে নিজে কাজ করছে না, অন্য কেউ খেলছে, রাইট? তাহলে এখানে এই ফুটবল এটা আসলে কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট বা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে এতটুকু কি ক্লিয়ার? ওকে। তাহলে এখন আসুন আমরা সাবজেক্ট গেল, এবার সেম ভাবে আমরা একটু ভার্বকে, আমরা অবজেক্টটাকে নিয়ে একটু আলোচনা করি। তাহলে অবজেক্টটা আমরা কিভাবে খুঁজে পাবো? যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা যদি আমি প্রশ্ন করি তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে আমার কি? অবজেক্ট। তাহলে এখন আমি দেখি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। প্লে হচ্ছে এখানে খেলা, মানে ভার্ব।
তাহলে আমি কি খেলি, এই যে কি দ্বারা প্রশ্ন করলাম যা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। এবং আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম অবজেক্টও কয় ধরনের হয় স্যার? অবজেক্টও দুই ধরনের অবজেক্ট হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই কনসেপ্টটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের জন্য। তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট বিষয়টা কি? ডিরেক্ট অবজেক্ট আমরা বলেছিলাম আপনি যে কলম দিয়ে লিখছেন সেই কলমটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ বস্তুবাচক বা যে অবজেক্টগুলো হচ্ছে বস্তু টাইপের সেটাই হচ্ছে কেমন অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে আপনি, মানে হচ্ছে কি আপনি কেমন ব্যক্তিবাচক, যেই জিনিসগুলো হচ্ছে ব্যক্তিবাচক সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমি যদি একটা উদাহরণ দেই, আই কি একটা দেয়া যায়, আই গেভ আ পেন টু জরিনা। আমি জরিনাকে একটা কলম দিয়েছিলাম, তাহলে এখানে আসলে ভার্বকে গেভ মানে দেয়া। তাহলে এখন আমি ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা, কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যা পাই তার সাবজেক্ট, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। কি দিয়েছিলাম? পেন দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? জরিনাকে। এখানে আমি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি। তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট। এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এই যে এখানে ডাবল অবজেক্ট মানে দুইটা অবজেক্ট, এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট এই কথাটা কখন আসবে? এই কথাটা তখনই আসবে যখন আসলে একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকবে। তার মানে আ ফেন এটা একটা অবজেক্ট আর জরিনা এটা আরেকটা অবজেক্ট। যেহেতু আ ফেন একটা বস্তু এজন্য আমরা এটাকে কি অবজেক্ট বলবো? ডিরেক্ট অবজেক্ট। আর জরিনা যেহেতু ব্যক্তি এজন্য আমরা সেটাকে কি বলবো? ইনডিরেক্ট অবজেক্ট। এতটুকু ক্লিয়ার? আর যদি আমি শুধু এখন এটাকেই বলি, এখানে এই যে ফুটবলটা, এখন একটু জ্ঞানজাম বেশি হচ্ছে মনে হয়, তো পরীক্ষা শেষ তাই না নাকি? বলুন। ফুটবল ইজ প্লেড বাই কার, যদি বাংলায় করি হচ্ছে কার দ্বারা খেলা হয়, তাহলে তো বাই মিটাও অবজেক্ট আর সাবজেক্ট হয়। I got your point, but you have to understand what is the position of subject. আমরা ওটাই বললাম যে দেখা যাবে কে বা কারা দ্বারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করে আমি যা পাচ্ছি এটার সাথে এটা মিলছে না। ফুটবলের সাথে কে বা কারা যায়? যায় না। ফুটবলের সাথে কে বা কারা যায়? যায় না। কি দ্বারা প্রশ্ন করে? কি খেলা হয়? ফুটবল খেলা হয়। কিন্তু আমরা জানি এবার কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। কিন্তু আপনাকে আসলে পজিশন দেখতে হবে, পজিশনটা কোথায়, সাবজেক্টের পজিশন কোথায়? সামনে। যেহেতু কার সামনে? ভার্বের সামনে। যেহেতু ভার্বের সামনে বসেছে এই জন্য এটাই সাবজেক্ট। এই জন্য আমরা বারবার বলছি এই নিয়মগুলো 100% কোনো সঠিক নিয়ম নয়। আপনি কি বুঝতে পেরেছেন? আর তাহলে এই যে বাই মি, এখানে মি হচ্ছে এখানে অবজেক্ট। কি অবজেক্ট? ঠিক আছে। কেন এটা অবজেক্ট? কারণ অবজেক্টের পজিশন ভার্বের পরে বা ভার্বের পিছনে, এই জন্য এটা অবজেক্ট। এবং আজকের ক্লাসে আমরা এই কথাটাই বলবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ যে পার্ট অফ স্পিচগুলো আছে এগুলো আসলে পজিশন ছাড়া কিছুই নয়। কি বললাম? পজিশন ছাড়া কিছুই নয়। মানে কি এদের সুনির্দিষ্ট এক একটা করে জায়গা আছে, যদি ওই জায়গায় সে বসতে পারে তখন তাকে আমরা সাবজেক্ট বলবো। কিন্তু ওই জিনিসটা, একই জিনিস যদি অন্য জায়গায় বসে তখন সেটাকে সাবজেক্ট না বলে ওটা অবজেক্ট হয়ে যেতে পারে বা ভার্ব হয়ে যেতে পারে বা প্রেপোজিশনও হয়ে যেতে পারে। এই জন্য এখানে পজিশনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কে কোন জায়গায় বসে। সো আমরা শুধু সাবজেক্ট এবং ভার্ব অবজেক্ট নিয়ে একটু কথা বললাম। আমি যে কথাটা বলতে চাই, তাহলে ডাবল অবজেক্ট তখনই আসবে, ডাবল মানে হচ্ছে যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট তখনই আসবে যখন একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকবে। বুঝছেন? যারা নতুন কে কে যেন আসলো আজকে, কোথায় তারা খুঁজেই পাচ্ছি না কেন জানি। দিঘি না, দাঁড়াতে হবে না বাবা, দাঁড়াতে হবে না। কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, 10 সেকেন্ডে আবার রিভাইজ দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে সাধারণত ভার্বের সামনে বসে এবং সাবজেক্টকে আমরা খুঁজে পাই যদি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি, রাইট। আর অবজেক্ট কোথায় বসে? অবজেক্ট সাধারণত ভার্বের কোথায় বসে? তার পরে বসে। এবং অবজেক্টকে আমরা কিভাবে খুঁজে পাই? কি বা কাকে দ্বারা খুঁজে পাই? আমরা এখানে অবজেক্ট আবার দুই ধরনের, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক, ইনডিরেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক, রাইট। মানে মানুষ টাইপের জিনিসপত্র হবে ইনডিরেক্ট, আর বস্তু টাইপের হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু কখন ডিরেক্ট আর ইনডিরেক্ট আসবে? যখন একটা বাক্যে কয়টা অবজেক্ট পাবো আমরা? দুইটা। একটা বাক্যে দুইটার বেশি অবজেক্ট থাকা সম্ভব না। হ্যাঁ, সর্বোচ্চ থাকলে কয়টা থাকবে? দুইটাই থাকবে। এখন প্রশ্ন, যদি একটা বাক্যে একটাই অবজেক্ট থাকে তাহলে সেটা কি হবে? যেমন এই বাক্যটা আই প্লে ফুটবল, আমি কি খেলি? ফুটবল খেলি, একটাই অবজেক্ট আছে। তাহলে যদি একটা অবজেক্ট যাই থাকুক, সেটা মানুষ হোক বা বস্তু হোক, সেটা কি অবজেক্ট হবে স্যার? ডিরেক্ট অথবা ডাইরেক্ট, দুইটা উচ্চারণই ঠিক আছে। তাহলে এখন যদি আজকে আমরা এটা লিখি, আই হেট জরিনা, তাহলে আমি কাকে অপছন্দ করি? জরিনাকে। তাহলে আমি কাকে অপছন্দের, কাকে দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি? জরিনাকে। তাহলে এটা ডিরেক্ট না ইনডিরেক্ট বলুন তো দেখি? দেখি ডিরেক্ট না, কেন?
আচ্ছা, খুব ভালো বলেছেন, কিন্তু এটাকে আরো সহজ করা যায়। বিষয়টা হচ্ছে এমন যে এখানে একটাই অবজেক্ট আছে না, সাবজেক্টের সাথে কাহিনী না, একটা অবজেক্ট আছে। সো যদি একটা অবজেক্ট থাকে সেটা ডিরেক্ট অবজেক্ট, সেটা হোক ব্যক্তি বা বস্তু। ঠিক আছে, ওকে। যেমন এখানে এটা বস্তু ছিল, তাও এটা ডিরেক্ট। এখানে ব্যক্তি আছে, তাও এটা হচ্ছে ডিরেক্ট। কোথায়? সো আমাদের অবজেক্টের পালা শেষ। এখন আমরা আসবো কমপ্লিমেন্ট। সো আমরা বলেছিলাম কমপ্লিমেন্টও দুই ধরনের, একটা হচ্ছে এস ফর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে ও ফর অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বলুন। অবজেক্ট, হ্যাঁ অবশ্যই। আর মি হচ্ছে অবজেক্ট। আমরা এটা প্রোনাউনের ক্লাসে দেখাবো যে বাই মি আ পেন, মানে এটা আমার জন্য একটা কলম কিনো। বাই বানান কি? হ্যাঁ, BOY, বাই মি আ পেন। তার মানে এর সামনে আসলে সাবজেক্ট কাকে, ইউকে উজ্জ্ব রাখা হয়েছে। ঠিক আছে, আমার জন্য একটা কলম কিনো। তাহলে যে মি, এটা হচ্ছে কি? অবজেক্ট। কি কিনো? কলম কিনো, এটাও একটা কি স্যার? অবজেক্ট। কিন্তু এই পেন যেহেতু একটা বস্তুবাচক, এর জন্য এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর মি যেহেতু ব্যক্তিবাচক, এর জন্য এটা হচ্ছে কি? ইনডিরেক্ট অবজেক্ট। সাবজেক্ট, হ্যাঁ, এই যে সাবজেক্টটা তো উজ্জ্ব, মানে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে না, এর জন্য ইউ কাকে বলছি? আপনাকে বলছে ইউ বাই মি আ পেন। তো ইউটা এক্সট্রাকে বলার দরকার নেই, ইউ তো আপনি। আমি যা লিখছি একটু তাই লিখি। আমি জানি এগুলো আপনার খাতায় আছে, আবারও তোলেন। এটা লেখার পরে এই দুটো উদাহরণ লিখবেন। আমরা কথা বলছিলাম কমপ্লিমেন্ট নিয়ে। মাঝে মাঝে আমার অবজেক্ট এবং কমপ্লিমেন্টে মারামারি লাগবে, কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট, একটু ভুল হয়ে যেতে পারে। আপনাদের এখন হবে না যদিও। তাহলে অবজেক্টে দুই ধরনের, কমপ্লিমেন্টও দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এস ফর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, ও ফর অবজেক্টিভ কমপ্লিমেন্ট, রাইট। সো আসলে কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট কিছুই না। সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্টের অপর পরিচয়, অবজেক্টিভ মানে হচ্ছে অবজেক্টের অপর পরিচয়। যদি আমি এই জিনিসটা একটু লিখি, হি প্লেস ক্রিকেট, এখানে আসলে ক্রিকেটটা কি? নতুন যারা এসেছেন সেটা হচ্ছে কি? অবজেক্ট। আচ্ছা, আমি কি কখনো এভাবে দাঁড় করাতে পারি সে সমান ক্রিকেট? এটা কি আমি কখনো লিখতে পারি? এটা কি মেক সেন্স করে? জীবনও করে না। একটা মানুষ কিভাবে একটা খেলা হয়ে যায়, রাইট? তাহলে এই জিনিসটা, এই কনসেপ্টটা দেখুন। তাহলে এটা হচ্ছে নট ইকুয়ালস, রাইট? তাহলে এখন আসুন 1 নম্বর ইয়েতে যাই আমরা। হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কে স্যার? ভার। এই যে মাই ফ্রেন্ড, এ হচ্ছে কি? অবজেক্ট। অথবা শুধু ফ্রেন্ড যদি কেউ লেখে সেটাও অবজেক্ট। ভাই সম্পূর্ণটা আমরা এটা ফ্রেজ ধরতে পারি, কারণ দুইটা শব্দ আছে। তাহলে এখন সে হয় আমার বন্ধু, রাইট? এখন যদি আপনি এটাকে প্রশ্ন করেন সে কে? আমার বন্ধু। কিন্তু আবার আমরা জানি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কিন্তু কে দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাচ্ছি, আমরা নাকি এটাকে, যদি এটা এখনো অবজেক্ট না, কিন্তু এটা কোন পজিশনে বসেছে বলুন তো? অবজেক্টের জায়গায় বসেছে না? অবজেক্টের জায়গাটা আসলে কোথায়? বারবার বলছি, অবজেক্টের জায়গাটা হচ্ছে ভার্বের পরে, আর সাবজেক্টের জায়গাটা কোথায়? ভার্বের আগে। সো আমরা এটাই বারবার বলছি যে ভার্বকে কে বা কারা দ্বারা বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এটা পরিপূর্ণ সত্য নয়। এই জিনিসটা আমরা বলতে যাচ্ছি। তাহলে এখানে আমাকে আসলে ভালো মানে কনসেপ্ট থাকতে হবে যে পজিশন, কার পজিশন কোথায়, কে কোন জায়গায় বসে। তাহলে এখন আসুন, যাই হোক, আমি কি এই যে হি সমান ফ্রেন্ড বা মাই ফ্রেন্ড লিখতে পারি? দিঘি, দিঘির পাশের মেয়েটার নাম কি একটু জানতে পারি? কে? দীপা। ওকে, দীপা। তাহলে 1 নম্বর বাক্যে হি ইজ মাই ফ্রেন্ড, হি সমান কি মাই ফ্রেন্ড লিখতে পারি? এটা কি মেক সেন্স করে? অবশ্যই। হি মানে সে, যে কথা, আমার বন্ধু, তো একই কথা। তার মানে কি, এই যে মাই ফ্রেন্ড, এটা হচ্ছে সাবজেক্ট হি, এর আরেকটা পরিচয় না? সাবজেক্ট যে কথা, মাই ফ্রেন্ড মানে হি যে কথা, মাই ফ্রেন্ড একই কথা। যদি হয় সাবজেক্টের অপর পরিচয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? কমপ্লিমেন্ট। এবং সেটা কোন কমপ্লিমেন্ট হবে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। 2 নম্বর প্রশ্নে আসি। এই যে এই জিনিসের এই কথার অর্থ হচ্ছে সি বা হি। আমরা একটা এই বিষয়ে আমরা পরে কথা বলবো।
যদি এখন আমরা শুধু একটা বাক্যে লিখি হি অথবা শুধু আমরা যদি লিখি শি, তখন সেই বাক্যটা হয়ে যাবে সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ, রাইট, বা সেক্সিস্ট বাক্য। মানে সহজ কথা হচ্ছে এখানে হচ্ছে জেন্ডার বাইস করা হয়েছে। যদি আমি শুধু হি লিখেছি, তার মানে যদি কোনো একজন ম্যাডাম বা বিশেষ করে মহিলারা হয় নারীবাদী, মানে যারা এখানে নারীর অধিকার নিয়ে কাজ করে, সে বলবে যে এই ছেলের সমস্যা আছে। মানে কেমন সমস্যা? সে হচ্ছে পুরুষ, মানে নারী বিদ্বেষী এমন চিন্তা করবে, রাইট। আবার যদি আমি শুধু শি লিখি, এমন কোনো আবার পুরুষ টিচার আছে যে কিনা আবার নারীবাদী অথবা পুরুষবাদী যেটাই হোক না কেন, সে বলবে যে এই ছেলের সমস্যা আছে, এ পুরুষকে ভালোবাসে না, নারীকেই ভালোবাসে। এই জন্য আপনাকে থাকতে হবে নিউট্রাল। কি থাকতে হবে? নিউট্রাল। এই যে শি, এই জিনিসটা হচ্ছে আমি একসাথে শিকেও বোঝাচ্ছি, হিকেও বোঝাচ্ছি, তার মানে এটা হচ্ছে একটা নিউট্রাল শব্দ। আর যদি আমি শুধু হি বা শি আলাদা করে লিখি, তখন সেটা হবে সেক্সিস্ট, মানে আমি একটা লিঙ্গকে, একটা জেন্ডারকে আমি কি করছি? প্রাধান্য দিচ্ছি। সো আমরা ট্রাই করব এই যে এভাবে লেখার। যাই হোক, এখন আমরা ফিরে আসি। হি ইজ আ নার্স অথবা শি ইজ আ নার্স। নার্স মানে কি? ছোটবেলায় পড়ানো হয়েছিল, নার্স মানে সেবিকা। হ্যাঁ, মনা তুমি কি হবা? মেয়েদেরকে বলা হয় মা কি হবা। কেউ কেউ বলে হচ্ছে ডক্টর, তো সকলেই বলে, নার্স কেউ কেন জানি বলেই না। আবার কেউ কেউ বলে, আমরা ছোটবেলায় যে কনসেপ্ট নিয়ে বড় হয়েছি, নার্স মনে হয় শুধু মেয়েরাই হয়। কিন্তু এখন মডার্ন ইংলিশে, ওটা ট্রেডিশনাল গ্রামার ইংলিশ ছিল, ট্রেডিশনাল ইংলিশে আসলে নার্স মানে শুধু মহিলাদেরকে বোঝানো হতো। কিন্তু মডার্ন ইংলিশে নার্স মানে হচ্ছে পুরুষ সেবকদেরও নার্স বলে, মহিলাদেরকেও কি বলে? নার্স বলে। ঠিক আছে, যাই হোক, আমি যেটা বলছিলাম, এই যে শি বা হি, এটা সমান কি আমি কি লিখতে পারি? আর নার্স লিখতে পারি। তাহলে এটা একটা কি স্যার? অবজেক্ট না বলে আমরা কি বলবো? সেটাকে কমপ্লিমেন্ট বলবো, এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন এখানে আসুন 3 নম্বর বাক্য দেখুন, এটা নতুন বাক্য। উই কল জয়নাল ক্যাপ্টেন। স্টপ। ভার্ব হচ্ছে কল, মানে ডাকা। আমরা ডাকি, কাকে ডাকি? জয়নালকে ডাকি। কি বলে ডাকি? ক্যাপ্টেন বলে ডাকি। এখন বলুন তো, এই যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনটা আসলে কার পরিচয়? অপর পরিচয়, আমাদের নাকি জয়নালের? তাহলে এখানে জয়নাল আসলে কে? অবজেক্ট। এই অবজেক্টের আরেকটা পরিচয় বলছি, যে অবজেক্টের অপর পরিচয়কে আমরা কি বলি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এর জন্য কি বলতে চাচ্ছি, এর জন্য এই যে ক্যাপ্টেনটা হচ্ছে জয়নালের কমপ্লিমেন্ট হবে, মানে অবজেক্টের কমপ্লিমেন্ট। একজন বলেছে এটা ডাবল অবজেক্ট হবে কি হবে না? দেখুন, ডাবল অবজেক্ট যখন আসবে তখন একটা বস্তু এবং একটা ব্যক্তি থাকবে। কি বললাম? ডাবল অবজেক্ট এই কনসেপ্টটা তখনই আসবে যখন দুইটা অবজেক্ট থাকবে। সেই দুইটা অবজেক্টের একটা হবে ব্যক্তিবাচক আর একটা হবে কিবাচক? বস্তুবাচক। কিন্তু ক্যাপ্টেন তো আর বস্তু হতে পারে না, এটাও তো একটা মানুষ, জয়নালও তো একটা মানুষ। এর জন্য এই ডাবল অবজেক্ট না, এটা হয়ে যাবে কি স্যার? কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ বঙ্কিম প্রশ্নটা বলার জন্য, আপনি তো বলেছিলেন তাই না? ওকে, তারপরে এই জিনিসটা একটু দেখি। উই সিলেক্টেড, আমরা নির্বাচিত করেছিলাম কাকে? হাসনাত আব্দুল্লাহকে। অসাধারণ একটা সাহসী ছেলে, মানে ছেলে আর গলাটা কেমন হয়ে গেল, একজন মানুষ। আমরা কি হিসাবে নির্বাচন করেছিলাম? মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হিসাবে নির্বাচন করেছিলাম। তাহলে এই যে এমপিটা আসলে কে? হাসনাত আব্দুল্লাহ। এখানে হাসনাত আব্দুল্লাহ কে? একটা অবজেক্ট, কারণ ভার্বের পরে বসেছে। এবং কারা, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলেও আমরা, কোথায় গেল? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেও যাবে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর এই এমপিটা হচ্ছে এই অবজেক্টের কি স্যার? কমপ্লিমেন্ট। সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরো লেখার বাকি থাকলে লিখে নেন। তার মানে আসলে আমি আপনাকে কি বলতে চাচ্ছি? আমি আপনাকে বলতে চাচ্ছি এটা সাবজেক্ট না। তাহলে ছোট্ট করে এই নোটটা লিখে নেন। সাবজেক্ট সমান ওয়ার্ডস, মানে ওয়ার্ড বা ওয়ার্ডস। যদি এমন হয়, এভাবে যদি লিখতে পারি, কোন ওয়ার্ডস? এই যে পিছনের ওয়ার্ডস, মানে ভার্বের পরে যেগুলো আছে, একটা শব্দ থাকলে ওয়ার্ড আর একের থাকলে ওয়ার্ডস। তাহলে এটা আসলে কি হবে? তখন এই শব্দটা আসলে কি হবে? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? আমাদের পরীক্ষায় বেশিরভাগগুলোই সাবজেক্টিভেই আসে, এবং পরবর্তীতে যদি শুধু আমি কমপ্লিমেন্ট এই শব্দটা ইউজ করি, তখন আপনারা ধরে নেবেন আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কথাই বলেছি। ঠিক আছে, যদি কমপ্লিমেন্ট শুধু কমপ্লিমেন্ট বলা হয়, তখন আমরা কি বলবো? সাবজেক্টিভ কমপ্লিমেন্টেই বলবো, কারণ অবজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহার খুবই সামান্য। তাহলে কোন 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 ভার্বের ক্ষেত্রে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে? কল, সিলেক্ট। একটু আমরা লিখি প্লিজ। এটা বলতে চাচ্ছিলাম না, তাও যেহেতু এসে গেল লিখে ফেলি। হ্যাঁ,
বলুন আরেকবার স্যার বলুন তো। হ্যাঁ অবশ্যই বুঝাবো। লিসেন কেয়ারফুলি। এখানে এই বাক্যের সাবজেক্টকে হি, রাইট, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট না। তাহলে এই ওয়ার্ডস মানে আসলে এই পিছনের শব্দটাকে বুঝিয়েছি, মানে একটা শব্দ থাকলে ওয়ার্ড আর একের থেকে বেশি থাকলে কি হবে ওয়ার্ডস মানে শব্দগুলো। তাহলে আমি যদি এই সাবজেক্ট মানে হি সমান যদি এই ওয়ার্ড মানে শেষে যেটা আছে ভার্বের পরে সেটা যদি আমি লিখতে পারি তাহলে এই শব্দটা কি হয়ে যাবে কমপ্লিমেন্ট, তাই না? কিন্তু আমি কি হি সমান ক্রিকেট লিখতে পারি না, তাহলে এটা কমপ্লিমেন্ট হবে না, কি হবে তখন অবজেক্টই হবে। এটা আসলে কি হবে অবজেক্ট। তা আপনি কি ওয়ার্ডসটা বুঝতে পেরেছেন? তাহলে বলুন তো এই জিনিসটা আসলে সেই কে, ওয়ার্ড নাকি ওয়ার্ডস? থ্যাংক ইউ। কল, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, তারপর হচ্ছে নেম। এই যে এটা আমি এখন যেটা বলছি এটা মনে রাখতে হবে না, জাস্ট লিখে রাখেন এগুলোকে, এরা মনে রাখতে মোটে হবে না, শুধু লিখে রাখেন ফ্যাক্টরেটিভ ভার্ব বলে। হ্যাঁ হ্যাঁ মেড হয়, গুড, থ্যাংক ইউ। এগুলোকে ফ্যাক্টরেটিভ ভার্ব বলে। এবং তারপরের লাইনটা আপনারা নিজেই লিখবেন। তাহলে বলুন তো এই ভার্বগুলো কয়টা করে অবজেক্ট গ্রহণ করে? দুইটা। এই জন্য সাধারণত কথাটা লিখবেন, এগুলো সাধারণত দুইটা করে অবজেক্ট গ্রহণ করে। মানে তখন তো অবজেক্ট হবে না, সরি এই কথাটা লিখিয়েন না, কথাটা ভালো নয়। তাহলে দেখুন এই ফ্যাক্টরেটিভ ভার্ব যেখানে থাকবে সেখানে আমরা কি পাবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট পাবো। এটা ময়না রাখলে কোনো সমস্যা নেই। বলুন কোনটা? সিলেক্ট, মেক, MAK। আচ্ছা আমি লাস্টবারের মতো আবারও জিজ্ঞেস করছি, এতক্ষণ পর্যন্ত আমি যা পড়ালাম আর কোন জায়গায় বললে আর একটু ভালো হতো সেটা আমাকে একটু বলেন, কোনটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে পারি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ওকে। এনিবডি এলস? ফ্যাক্টরেটিভ ভার্ব, আচ্ছা। আরো কেউ? ইনডিরেক্ট অবজেক্টটা, ওকে। এনিবডি এলস? ওকে, থ্যাংক ইউ। ওকে, সাবজেক্টকে খুঁজে বের করি। সাবজেক্ট যদি এখানে মাই টিচার্স থাকতো তাহলে এটা কি হতো? কি এটা কার জায়গায়? সাবজেক্টের জায়গায় বসেছে, এটাও সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে এই যে ব্রিংস খোল এগুলো কি স্যার? ভার। সাবজেক্ট তো ক্লিয়ার, ভার্বও আমরা খুঁজে বের করলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে অবজেক্টকে আগে খুঁজে বের করা। তাহলে অবজেক্টকে আমি কিভাবে খুঁজে পাই? সাধারণত কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি। তাহলে ভার্ব কি স্যার? এখানে ব্রিং মানে আনা। তাহলে কি আনে কি বা কাকে আনা? চায়ের ক্ষেত্রে কি কাকে হবে না কি বস্তু টাইপের জিনিস? কি আনে? চা আনে। যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাই সেটা অবজেক্ট। তাহলে এই সম্পূর্ণটা একটা কি স্যার? অবজেক্ট। এমন না যে অবজেক্ট শুধু একটা শব্দ হবে, বিষয়টা এমন নয়। একটা শব্দ হতে পারে বা একের থেকে বেশি শব্দ হতে পারে। যখন একের থেকে বেশি শব্দ হয় তখন সেটা হয় ফ্রেজ হবে, না হয় কি হবে ক্লোজ। ওই দিকে আর যাচ্ছি না, আজকে ফ্রেজ ক্লোজ নিয়ে আলোচনা করবো না। হৃদয়, এখানে কয়টা অবজেক্ট আছে? তাহলে যদি একটা অবজেক্ট থাকে সেই অবজেক্টটা কি অবজেক্ট হবে? ডিরেক্ট অবজেক্ট। এই জিনিসটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? একটা অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন সেটা কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? আমি পরের বাক্যটাকে দেখছি, মানে এর বাংলা হচ্ছে সে এক কাপ চা আনে। আর দুই নম্বর যে এটা আছে তার বাংলা অর্থ হচ্ছে সে আমার জন্য এক কাপ চা আনে। মানে আবার অনেকে এভাবে এবার করিয়ে না, সে মানে কি বলে না, হচ্ছে না, এটা হচ্ছে না, অনেকে ভুল করতে পারে। এই 2 নম্বর বাংলা অর্থ হচ্ছে এমন সে আমার জন্য এক কাপ চা আনে। বিষয়টা হচ্ছে এমন, এখানে জন্য টাইপের একটা অর্থ দেবে। তাহলে এখন দেখুন এটা হচ্ছে ভার্ব এবং আমরা জানি অবজেক্ট সাধারণত ভার্বের পরে বসে। সো এখানে একটা মানে মানুষ টাইপের জিনিস আছে। আর দেখুন কাপ অফ টি, এটা একটা অবজেক্ট। তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে? 2টা। কিভাবে খুঁজে পেলাম? ওই জিনিসটাতে ফিরে যাই। কি আনে? এক কাপ চা আনে।
কার জন্য আনে বা কাকে আনে, বিষয়টা এমন একদম পরিপূর্ণ হচ্ছে না। আমার জন্য আনে, রাইট, কারণ এটা ভার্বের পরে বসেছে, এর জন্য এটা আমরা অবজেক্ট বলছি, কারণ অবজেক্টের পজিশন আছে ভার্বের পরে। তাহলে এটা হচ্ছে মানুষ, যেহেতু মানুষবাচক এর জন্য এটাকে আমরা কি বলবো, ইনডিরেক্ট অবজেক্ট। আর এটা যখন বস্তু তখন এটা হচ্ছে কি, ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট এবং ডিরেক্ট এই যে দুইটা অবজেক্ট, যেহেতু দুইটা অবজেক্ট আসলে একটা বাক্যে, এর জন্য সেটাকে ডাবল অবজেক্ট আছে এখানে। সো ডিরেক্ট এবং ইনডিরেক্ট কথাটা তখনই আসবে যখন একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকবে এবং সেই অবজেক্টগুলোর মধ্যে একটা হবে ব্যক্তিবাচক আর একটা হবে কি বাচক, বস্তুবাচক। ব্যক্তিবাচকটাই হচ্ছে ইনডিরেক্ট, বস্তুবাচকটাই হচ্ছে ডিরেক্ট। ক্লিয়ার? মানে কে এই কথাটা কে বলেছিল, সমস্যা একটু কি বুঝাতে পেরেছি? মানে এটা বোঝা আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না, ওকে। সো দেখুন, এই যে মি, এটা কি ব্যক্তি না বস্তুবাচক? ব্যক্তি। আর এক কাপ চা ব্যক্তি না বস্তু টাইপের? বস্তু। কয়টা অবজেক্ট আছে? দুইটা। তাহলে এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট কথাটা তখনই আসবে যখন এরকম কয়টা অবজেক্ট থাকবে? দুইটা। এই দুইটার মধ্যে যেটা মানুষকে বোঝায় বা ব্যক্তিবাচক, সেটাকে আমরা কি বলবো, ইনডিরেক্ট। আর যেটা বস্তুবাচক সেটাকে কি বলবো, ডিরেক্ট। আর তার উপরের বাক্যটা দেখুন তো, উপরের বাক্যে একটাই অবজেক্ট আছে। আর যদি একটাই অবজেক্ট থাকে, সে হোক মানুষ বা হোক বস্তু, সেটা সবসময় কি হবে স্যার? ডিরেক্ট। তাহলে এই অবজেক্টটা কি অবজেক্ট হবে? আপনি কি বুঝতে পেরেছেন? আই লাভ ইউ, ইউটা ডিরেক্ট না ইনডিরেক্ট? মানে ইউটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? তাহলে এখন ডিরেক্ট না ইনডিরেক্ট? ডিরেক্ট। কেন? এক্স্যাক্টলি, আপনি বুঝতে পেরেছেন। 3 নাম্বার, যে বলেছিল ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বের সংখ্যা খুবই সামান্য, যে কয়টা লিখে দিলাম তার সাথে আরো 2-3টা এক্সট্রা থাকতে পারে। সো এই ফ্যাক্টেটিভ ভার্বগুলোর ক্ষেত্রে অবজেক্টের আর একটা পরিচয় দরকার হয় আমাদের। অবজেক্ট তো থাকেই, ওই অবজেক্টেরও আর একটা পরিচয় দরকার হয়। তাহলে এখন দেখুন, এই যে খোল, খোল মানে ডাকা। তারা আমাকে ডাকে, কি বলে ডাকে? মুরাদ জং বলে ডাকে। দেখুন, কাকে ডাকে? আমাকে ডাকে। কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাবো, তাহলে এটা একটা অবজেক্ট। এবং দেখুন, এই যে আমার আর একটা নাম কি, মানে কি বলে ডাকে? মুরাদ জং। তাহলে এই অবজেক্ট সমান কি মুরাদ জং লিখতে পারি না? তাহলে এই মুরাদ জংটা হচ্ছে অবজেক্টের আর একটা পরিচয়। যখন অবজেক্টের আর একটা পরিচয় পাবো তখন সেটা কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝাতে পেরেছি কে বলেছিল? সাফায়েত, বুঝা গিয়েছে? সো এখানে যদি আমি সিলেক্টও লিখি বা ইলেক্ট লিখি বা নমিনেট লিখি, নমিনেট মানেও নির্বাচিত করা বা এই টেবিল কিছু একটা, ইলেক্ট মানেও নির্বাচন করা, সিলেক্ট মানে নির্বাচন করা, নমিনেট মানে নির্বাচন করা, কিন্তু অর্থগত কিছু পার্থক্য আছে, আমরা ওইদিকে আজকে যাব না। তাহলে যে দে সিলেক্ট মি ব্রেভ। স্যার অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে সাবজেক্ট বলবে? জি অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে সাবজেক্ট বলবে? হ্যাঁ, অবশ্যই অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগেই তো অবজেক্ট বসবে, কারণ অবজেক্ট সম্পর্কিত সে বলছে, তাই না? এই জন্য যাই হোক, তারা আমাকে কি বলে ডাকে? সাহসী বলে ডাকে। তাহলে এই সাহসী হচ্ছে একটা কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি কি এতটুকু বুঝতে পেরেছি? ওকে। সো এই যে এগুলা প্রথমের ক্লাস, যখন 9-10টা ক্লাসে যাবেন তখন একদম অসাধারণ লাগবে, বিষয়গুলো একদম চোখের সামনে ভাসবে। আর এখন এগুলো তো আপনারা এর আগে তো পড়েন নাই, মানে পড়েন নাই বলতে আপনাদের পড়ানো হয়নি, সহজ কথা হচ্ছে এটা। কেন পড়ায় নাই? কারণ টিচাররা সময় পায় না, এটা একটা বিষয়। আর একটা বিষয়, টিচাররা পড়াশোনা করেন না, এটা সব থেকে বড় বিষয়। ইচ্ছা শক্তি কম। এই জন্যই আমরা বলি যে আসলে টিচার এবং চিটার খুবই সম্পর্কযুক্ত। একটু কম বেশি হলে টিচার আসলে চিটার হয়ে যায়, এবং আমাদের অধিকাংশ টিচাররাই আসলে চিটার। জাস্ট একটা পার্সপেক্টিভে আপনি করবেন সময়ের দিক থেকে, শুধু একটা। কারণ আপনার টিচার জব করে, চাকরি করে, সরকার টাকা দেয়, তিনি আসলে সময়ের জন্য বাধা, তাই না? ওনাকে দায়িত্ব পালন করতে হবে। যেই শিক্ষক ক্লাস হচ্ছে 10টায়, যে কিনা 10টায় 10-এ ক্লাসরুমে যায়, সে তো আসলে টিচার হতে পারে না, চিটার। যেটাকে নিশ্চিতভাবে শুনতে লাগে বাটপার টাইপের কথাবার্তা। কিন্তু আমাদের কাছে এই কথাগুলো শুনতে একটু মানে খারাপ লাগে, যে শিক্ষকদের নামে এই যে বাটপার বা চিটার টাইপের কথাগুলো আমরা বলছি কেন? যদি টিচারদের প্রতি আমাদের একটা আলাদা ভক্তি কাজ করে, এর জন্য যখন টিচারদের নামে বাটপার, চিটার এই টাইপের শুনি, তখন আমাদের নিজেদের মাঝে খারাপ লাগে। কিন্তু আসলে যেটা সত্য এটাই তো। আপনার টিচার 10 মিনিট পরে আসা মানে আসলে 10 মিনিট পরে আসা নয়। যদি 1 মিনিটও পরে আসে, তার মানে 1 মিনিট পরে আসা নয়। যদি ওই ক্লাসরুমে 50 জন শিক্ষার্থী থাকে বা 60 জন শিক্ষার্থী থাকে, প্রত্যেকের জীবন থেকে 1 মিনিট করে কমে গেছে কিন্তু, তাহলে 1 ঘন্টা পরে এসছে, তাই না? যদি 1 মিনিট পরে আসে। আমাদের টিচাররা তো একদম আরামসে লাইব্রেরিতে বসে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, অথচ তার ক্লাস এইদিকে বাচ্চারা একদম
সাইয়েনারে নাইয়ে না গান বলছে। আচ্ছা এই গানটার সাথে আপনার পরিচিত আছে? এই যে ওই যে সাইয়েনারে নাইয়ে না, আরে কি ভুলে গেছি, ওই যে ক্রিং ক্রিং হ্যালো 0123, আরে ওই যে আগে বান্নি হতো না মেলা, যে একটা মোবাইল পাওয়া যেত এবং হ্যাঁ কি গান, আরে এই যে মোবাইলের বাটনে যে এরকম থাকতো 1 2 3, এই প্রত্যেকটা বাটন টিপলে আলাদা আলাদা একটা করে রিংটোন আসতো। নামাজ শেষ হয়ে যাচ্ছে, কয়টা বাজে? আচ্ছা আমরা ইয়ে দিচ্ছি। এবং সব থেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট ছিল যে এর উপরে একটা লাইট ছিল, লাইটটাও জ্বলতো। জি ইন্টারেস্টিং। সো এখন আমরা 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট আমরা জামাত পাবো ইনশাল্লাহ। এমপিটিআর এগুলোকে আমরা কি বলছিলাম? এক্সটেনশন। কি বলছিলাম এগুলা? এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে খুবই সহজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাদ দিয়ে যা থাকবে সবে এক্সটেনশন। এবং এক্সটেনশনগুলো সাধারণত কে হয়ে থাকে? অ্যাডভার্ব হয়ে থাকে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটাই হোক না কেন অ্যাডভার্ব নিয়ে আমরা বললাম। তো ঠিক আছে, আমরা এখানে পুরাতনের সাথে নতুন পড়া অনেক রিভাইজ দিয়ে ফেলেছি। এখন আমাদের নামাজের বিরতি, নামাজের পর আমরা আসলে বি ভার্ব শুরু করব, তারপরে টেন্স শুরু করব, তারপরে 2টার 10-15তে ছুটি দেবো। সো প্লিজ যান নামাজ, এখন বিরতি 15 মিনিটের।